বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে আমাদের সিমপ্লেক্স পদ্ধতির 11 নম্বর উদাহরণটা করব। এটা বলছে যে এখানে বলছে যে দেখাও যে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিংয়ের অসীমিত সমাধান রয়েছে। তো এখানে সর্বোচ্চকরণ দেওয়া আছে, সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ মান দেওয়া আছে এবং শর্তগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এটা 2014 সালে আসছে। তো আমরা এই সিমপ্লেক্স পদ্ধতির সবগুলো প্রবলেমে মূলত একই রকম সমাধান। আপনারা যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনার কাছে সবগুলো ইজি হবে। তো সরাসরি এটা আমি আপনাদেরকে হাতে কলমে করে দেখাচ্ছি সমাধানটা, তাহলে আপনাদের বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি এখানে যে আমাদের যে এটা হচ্ছে অভিষ্ট ফাংশন, সর্বোচ্চকরণ যেটা দেওয়া আছে, এবং এর শর্তগুলোতে দেখতেছি যে এখানে মাইনাস আছে। তো অভিষ্ট ফাংশনের শর্তে আমাদের কখনো মাইনাস থাকতে পারবে না। এটাকে আমাদের এই যে লেস দেন ইকুয়াল আকারে নিতে হবে, এবং এখানে মাইনাস থাকবে না, এই জন্য হচ্ছে যে -1 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তো আমাদের -1 দ্বারা গুণ করতে হবে, যেহেতু এখানে অবশ্যই মাইনাস থাকতে পারে না, এই জন্য আমরা সমাধানটা লিখেছি। এটার সমাধান এছাড়াও আমাদের এই প্রবলেমগুলো সবগুলো একই, আমি যেটা বলেছি। তো আমাদের এটা প্রথম শর্তে, যেহেতু প্রথম শর্তে হচ্ছে মাইনাস গ্রেটার দেন ইকুয়াল -20 আছে, এটাকে আমাদের পজিটিভ বানাতে হবে। পজিটিভ বানানোর জন্য আমাদের অবশ্যই এখানে আমাদের -1 দ্বারা গুণ করলে এটা আমাদের কিন্তু দিকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -1 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের এটার এখানে অসমতারও দিকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা লিখি যে প্রথম শর্তকে ডেল মাইনাস আকারে প্রকাশ, লেস দেন ইকুয়াল আকারে প্রকাশ করি এবং প্রথম দ্বিতীয় এই যে শর্তগুলো আছে এগুলোকে যথাক্রমে আমাদের, এটা যেহেতু আমাদের সর্বোচ্চকরণ করো, অর্থাৎ এখানে আমরা কমতি চলক যুক্ত করব। ঠিক আছে, কমতি চলক নেব। যেহেতু সর্বোচ্চকরণ যদি সর্বনিম্নকরণ বা লঘিষ্ঠকরণ থাকতো তাহলে হচ্ছে আমরা বাড়তি চলক নিতাম। তো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চলকে, প্রথম দ্বিতীয় তৃতীয় শর্ত, এই যে 3টা শর্ত আছে, এই 3টা শর্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় শর্তে যথাক্রমে আপনারা মনে রাখবেন যে কমতি চলক বা বাড়তি চলক প্রত্যেকটা কিন্তু গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। যথাক্রমে S1 গ্রেটার দেন 0, S2 গ্রেটার দেন 0 এবং যেহেতু আমাদের সর্বোচ্চকরণ আছে, এই জন্য মূলত আমরা কমতি চলক নেব। গ্রেটার দেন ইকুয়াল 0 কমতি চলক নিয়ে পাই। তো কমতি চলক যদি নেই তাহলে আমরা পাচ্ছি, তাহলে সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমাদের অভিষ্ট ফাংশনটাও চেঞ্জ হয়ে যাবে। অভিষ্ট ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। সর্বোচ্চকরণ করো, আমাদের যে অভিষ্ট ফাংশনটা হবে তাহলে হচ্ছে যে 4x1 প্লাস x2 মাইনাস 5x3 মাইনাস 4x মাইনাস হচ্ছে যে আমাদের এখানে 3x3, দুঃখিত, এটা হবে যে 3x3, 5x3 লিখছি, এটা হচ্ছে 3x3 প্লাস, এটা হচ্ছে 3x3 প্লাস 5x4, এবং এখানে আমাদের কমতি চলক যেহেতু নিয়েছি তার মানে এখানে হবে প্লাস S0 ইন্টু S1 প্লাস 0 ইন্টু S1 প্লাস 0 ইন্টু S2 প্লাস 0 ইন্টু S3। ঠিক আছে, এই কমতি চলকগুলো যোগ করলাম, এবং শর্তসমূহ হচ্ছে আমাদের যে শর্তগুলো থাকবে সেই শর্তগুলা, তাহলে এখানে যেহেতু মাইনাস দ্বারা গুণ করা হবে, তো -1 দ্বারা গুণ করলে এটা চেঞ্জ হয়ে যাবে কাঠামোটা। -4x1
-7 আছে প্লাস 6x2 প্লাস 5x3 -7 আছে প্লাস হয়ে যাবে। সো এখানে আসবে হচ্ছে যে এই যেটা, তাহলে হচ্ছে যে প্লাস 4x4 প্লাস s1 প্লাস 0 ইন্টু s2 প্লাস 0 ইন্টু s3 ইকুয়াল আমাদের যেটা হবে সেটা আর কি, অর্থাৎ আমাদের অসমতার ডান পাশে যেগুলো থাকবে এগুলাই, তো ইকুয়াল 20 হবে। তো দ্রুবভাবে পরেরটার ক্ষেত্রে হবে -3x1 -2x2 প্লাস 4x3 প্লাস x4 প্লাস 0s1। আপনারা একটু খেয়াল করুন, এটা যে প্রথম শর্ত, এই জন্য আমরা s1টা ফাঁকা রাখছি, বাকিগুলো 0 দিছি। তো এটা যেহেতু এরপর এটা যেহেতু দ্বিতীয়, তাহলে এটার প্রথমটা হবে 0 ইন্টু s1 এবং দ্বিতীয়টা হবে s, তৃতীয়টার ক্ষেত্রে হবে 0 ইন্টু s3 ইকুয়াল আমাদের ডান পাশে যেটা ছিল এটা হচ্ছে 10। ঠিক আছে, এটা আপনারা একটু মনে রাখবেন। এরপরে 3 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে যে এখানে হবে -8x1 -3x2, তারপর আছে যে প্লাস 3x3 প্লাস 2x4 প্লাস 0s1 প্লাস 0s2 প্লাস s3 ইকুয়াল 0। এই যে কমতি চলকগুলো আমরা যোগ করে নিলাম। ঠিক আছে, এটা হবে যে 20 ইকুয়াল 20 এবং প্রত্যেকটা মানে হবে গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল 0, যেখানে x1 x2 x3 x4 s1 s2 s3 গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, এই যে আমাদের শর্তগুলো হলো। এখন আমাদের আদি বুনিয়াদি এবং আমাদের ছকগুলা লিখতে হবে। এখন আমাদের আদি বুনিয়াদি আমাদের ছকটা লিখতে হবে। আমরা এই পেজে চলে যাচ্ছি। আপনারা উপরে লিখি যে আদি বুনিয়াদি সমাধান, সবসময় আদি বুনিয়াদি সমাধানটা এখানে লিখবেন এবং নিচে ছক করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে হবে আদি বুনিয়াদি বুনিয়াদি অনুকূল সমাধান লিখে আমাদের এটা ফাঁকা রাখতে হবে, এটা আমরা পরে লিখব, এটাও ফাঁকা। ঠিক আছে, এখন আমাদের যে সিমপ্লেক্স মেথডের যে ছকগুলো আপনার পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে দিবেন। আর এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় না দেওয়াটাই সবচেয়ে বেটার হয়। আপনারা যদি খ বিভাগে আসে শর্ট আসে এবং গ বিভাগে যদি বড় দেখেন, মনে হয় প্রবলেমটা বড়, তাহলে এই প্রবলেমগুলো মূলত শেষে দেওয়ার চেষ্টা করবেন, শুরুতে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ শুরুতে দিলে আপনাদের মাথাটা অনেক সময় এই মান একটু এলোমেলো হলে আপনার মাথাটা গরম হয়ে যাবে। সো আমার রিকমেন্ড থাকবে আপনারা পরীক্ষার শেষে দিবেন, পরীক্ষার মানে শেষের দিকে। মনে করুন আপনার 4টা প্রশ্ন লিখলেন, সর্বশেষ এই প্রশ্নটা অ্যান্সার করবেন, তাহলে আপনার সুবিধা হবে শেষের দিকে। তাহলে আপনাদের যদি ভুলও হয় তাহলে আপনাদের আক্ষেপটা কম থাকবে, কিন্তু শুরুতে দিলে আপনার মাথাটা এলোমেলো হয়ে যেতে পারে। তো এইখানে আমরা সবগুলো আঁকি। এতটুকু পর্যন্ত। আমরা টানবো। এরপরে হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে সিজেড, এটাকে আবার 2 ভাগ করা হবে, এটাকে আমরা ধ্রুবক বলি। ধ্রুবককে আপনারা ধ্রুবক দেখতে পারেন, ধ্রুবক ডাইরেক্ট বি দিলেও হবে। ধ্রুবক আমি লিখে দিচ্ছি, আপনারা যদি বি লেখেন তবু হবে, তবে বি এর নিচে আন্ডারলাইন করে দেবেন, কারণ বিটা হচ্ছে যে কি ভেক্টর রাশি, আর এটা হচ্ছে লঘিষ্ঠ অনুপাত। আর এটা হবে 2টা পার্ট, একটা হচ্ছে যে সিবি, এটা হচ্ছে যে ভিত্তিকে অনেক সময় বইয়ে লেখা আছে এক্সবি লিখলেও হবে। এখন আমাদের এই পাশ থেকে যে শর্তগুলো পেয়েছি, এখান থেকে আমাদের
এই যে অভিষ্ট চলক থেকে যে আমাদের অভিষ্ট ফাংশন থেকে এই যে এখান থেকে মানগুলো আমরা উপরে বসিয়ে দেব এবং যথাক্রমে x1 x2 x3 এগুলো লিখবো ভিত্তি বরাবর। ঠিক আছে, যেহেতু আমাদের এগুলো লিখবো তাহলে এটা হচ্ছে যে x1 x2 x3 x4 s1 s2 আর সর্বশেষ হচ্ছে যে s3। ঠিক আছে, এবং এর যে চলকগুলো ছিল আমাদের অভিষ্ট ফাংশনের সহগগুলো ছিল ওই সহগগুলো লিখবো। এটা সহগগুলো ছিল হচ্ছে যে 4 1। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যদি আজকের ক্লাসটা আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনারা এনি প্রবলেম করতে পারবেন সিমপ্লেক্সের। ঠিক আছে, আমার রিকমেন্ড থাকবে এই ক্লাসটা আপনারা সম্পূর্ণ দেখবেন। যদিও এটা আপনাদের জন্য মনে হয় যদি ইম্পর্টেন্ট না কি দেখবো, কিন্তু আপনারা যদি একটা ক্লাস ভালোভাবে বুঝে থাকলে সবগুলাই বুঝতে পারবেন। 0 0। এরপরে আছে আমাদের যে শর্তগুলো আছে শর্তগুলোর সহগুলো লিখবো। এই যে তিনটা শর্ত, এই তিনটা শর্তের আমরা সহগুলা লিখি। তিনটা শর্তের সহগগুলো লিখি যথাক্রমে এটা হচ্ছে যে -4, এটা হচ্ছে যে 6। এই পেজ থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন পরীক্ষার খাতায় এইরকম পেজে লিখতে। কখনো আপনারা চেষ্টা করবেন না এই ধরনের পেজে লিখতে, তাহলে আপনাকে বারবারই পেজ উল্টাতে হবে, আপনাদের জন্য একটু বোরিং হয়ে যাবে বা শখ ড্র করা একটু টাফ হয়ে যাবে। তো আমরা দেখে দেখে এগুলো উঠাই নাম্বারগুলো। 4 5 1 0 0। এটার সহগ কত ছিল? এটা ডান পাশের যেটা ছিল 20, তো এটার হবে 20। তদ্রুপভাবে পরেরটা -3 -2, এটা হচ্ছে যে 4, এটা হচ্ছে যে 1 0 1 0, এটার মান আছে যে 10, এবং এটা হচ্ছে যে -8 -3 3 2 0 0 1, এটার মান আছে যে 20। তো এইখানে আমাদের ক্লোজ করে দেব। এটা আমাদের ক্লোজ। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স দেখতে হবে যে কোথায় আছে। অভেদক ম্যাট্রিক্স কোথায় আছে? এই লাইনটা আমাদের একটু টানে থাকবে, এই লাইনটা একটু লম্বা হবে। আপনারা একেবারে ফাইনাল লাইন লাগবেন, ড্র করবেন না। ঠিক আছে, কারণ কোথায় থামতে হবে কোথায় শেষ করতে হবে সেটা তো আমরা জানি না। সো এই জন্য আপনারা একটু এই যতটুকু লাগবে ততটুকুই রেখে দেবেন, পরবর্তীতে লাইন যেন আপনারা অ্যাড করতে পারেন। তো আমরা এতটুকু এইভাবে রাখলাম। এখন কথা হচ্ছে যে আমাদের অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স মানে এই আকারে আমি যেটা বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে যে 1 0 0 কর্ণ বরাবর, এটা হচ্ছে 0, এরপরে হচ্ছে যে 1, এরপরে 0 0 0 1, কর্ণ বরাবর 1 যেটা থাকে সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। তো আমরা দেখি যে উপরের লাইন থেকে হিসাব করি, ডান থেকে বাম দিকে যাই। 0 এইখানে আছে যে 1, এখানে আমরা পজ করব, 1 এর নিচে পজ করব, নিচে কত আছে? নিচে 2টা শূন্য আছে, তার মানে আমাদের ভিত্তি হচ্ছে যে S1। এই যে এটাতে ডান দিক থেকে বাম দিকে আসলাম, দেখলাম যে S1 এর নিচে আছে 1 এবং নিচেগুলো 0, সুতরাং এখানে আমরা পজ করলাম, এটা হবে আমাদের ভিত্তি S1। S1 এর S1 এর উপরে কত আছে? মান আছে 0, তো এটা হচ্ছে আমাদের 0। ঠিক আছে, তারপরে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আসলাম, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, এখানে পাইলাম আমরা 1, এটা হচ্ছে S2 এর উপর, এবং এর উপরে এবং নিচে দেখতেছি 0 আছে, সুতরাং এটা আছে আমাদের সেই অভেদক বিন্দু, অভেদক ম্যাট্রিক্সের বিন্দু। আমরা যদি উপরের দিকে শুধুমাত্র এই দুটাকে চিন্তা করি, এই অংশটুকু চিন্তা করি, এটা কিন্তু আমাদের অভেদক ম্যাট্রিক্স গঠন করছে। ঠিক আছে, তো এটা হবে আমাদের S2। এটার উপরে কত আছে? এটার উপরে আছে 0। এরপরে 3 নম্বর লাইনে আমরা দেখি যে এইটা আমাদের S3, প্রথমেই আছে 1 এবং উপরেগুলো দুইটাই 0, তো এটা আমাদের টোটালি একটা অভেদক ম্যাট্রিক্স গঠন করছে, তো এটা হবে S3। এবং এটার উপরে কত আছে? এটার উপরে আছে 0। আর এই যে এর ভিত্তিগুলো S1 S2 S3, এটাই মূলত হচ্ছে যে আমাদের আদি বুনিয়াদি সমাধান S1 S2 S3। এটার সাথে কি ছিল? এটার ধ্রুবক পদ যেগুলো ছিল এগুলাই মূলত হচ্ছে যেটা ধ্রুবক পদগুলো ছিল 20, 10, 20। এটা হচ্ছে অভেদক
আদি বুনিয়াদি অনুকূল সমাধান। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে যে জেড জে নির্ণয় করব, এগুলো এখন ইউজ করে দিই। এখন বইয়ে কিন্তু একেবারে জেড জে মাইনাস সি দেওয়া আছে, তো আমি এখন আপনাদেরকে শুধুমাত্র জেড জে দেখাবো, তারপর জেড জে মাইনাস সি করাবো, তাহলে আপনাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। এর আগের 2টা ক্লাস এবং 3টা ক্লাস হচ্ছে আমাদের কমপ্লেক্সের সিমপ্লেক্স মেথডের যে প্রবলেম, দুঃখিত আমি কমপ্লেক্স বলে ফেলেছি, আপনারা মার্জনা করবেন। এটা হচ্ছে সিমপ্লেক্স মেথডের আগে যে 2টা ক্লাস নেওয়া হয়েছে, ওই 2টা ক্লাসে যদি আমি ধরে নিচ্ছি যে আপনি কিছুই বুঝেন নাই, তো এখন থেকে আপনারা নতুন করে বুঝেন। এটাকে আমরা ধরবো জেড জে এবং তার নিচটা হবে জেড জে মাইনাস সি। তাহলে এইটা ক্লাস যদি আপনি বুঝে থাকেন তাহলে মোটামুটি আপনি পুরো সিমপ্লেক্স মেথডটাই আপনি বুঝতে পারবেন। এটা পরীক্ষার খাতায় আপনারা এই ছকগুলা পেন্সিল দিয়ে আঁকবেন, পেন দিয়ে আঁকতে যাবেন না, তাহলে আপনাদের সমস্যা হবে। তো এটা হচ্ছে জেড মাইনাস সি জেড, জেড জে মাইনাস সি জে। ঠিক আছে, এখন জেড জেটা কি, জেড জেড আছে 0 দ্বারা এটাকে গুণ, এই যে সিবি দ্বারা প্রথমটাকে গুণ, প্রথমটা যখন নির্ণয় করবো, তো প্রথমটা এটা দ্বারা যদি এটাকে গুণ করি, সিবি দ্বারা এই x1কে গুণ, x1-এর সবগুলোকে গুণ করে যোগ করা। ঠিক আছে, এইটা দ্বারা গুণ করে সবগুলোকে গুণ করে যোগ করা। তদুরভাবে এইটা দ্বারা প্রত্যেকটাকে উপাদানকে, এই যে 0 দ্বারা, যে এইটা 0 দ্বারা এইটাকে গুণ, এইটা 0 দ্বারা এটাকে গুণ, এটা 0 দ্বারা এটাকে গুণ করে টোটাল যে সমাধানটা আছে সেটাকে যোগ করা। এখানে যদি 1 2 3 4 থাকতো তাহলে এইটা দিয়ে আমরা গুণ করতাম, গুণ করার পরে যোগ করতাম। ঠিক আছে, তো এটা দ্বারা পর্যায়ক্রমে যদি গুণ করে যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যেহেতু এই ডান পাশের সিবি প্রত্যেকটাই 0, সো প্রত্যেকটা উপাদানে আমাদের 0 হয়ে যাবে। তো আমরা 0 0 লিখলাম। এখন তাহলে আমাদের 0 থেকে যদি যেটাই বাদ দেই, সিবি সি জেড বাদ দিলে প্রত্যেকটা এখানে আছে 4, প্রত্যেকটার সামনে তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে। তো -4 -1 -3 -5 0 0 0। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাদের আছে যে এইটা আছে যে জেড, এটার মান আমরা পরে নির্ণয় করতেছি। এখন আমরা খেয়াল করলাম যে আমাদের এই জেড জে মাইনাস সি, এটার মান কিন্তু নেগেটিভ আসছে। ঠিক আছে, নেগেটিভ আসলে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই, আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। তো এখানে আমাদের দেখি যে এখানে একটা নেগেটিভ আছে, 2টা নেগেটিভ আছে, 3টা নেগেটিভ আছে, 4টা নেগেটিভ আছে। তো এখানকার মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা? সবচেয়ে ছোট মান আছে এই যে -5, এটা হচ্ছে আমাদের পিভট সারি, এটা হচ্ছে পিভট কলাম, তাহলে এটা আমাদের পিভট কলাম। ঠিক আছে, তো পিভট কলাম আমরা পেয়ে গেছি। এখানে সর্বনিম্ন মান হচ্ছে যে -5, এটা আমাদের সর্বনিম্ন মান। এখন এটা তো আমাদের সর্বনিম্ন মান। এখন আমরা যদি জেড জের মানটা বের করি, তো আমরা এখান থেকে দেখছি যে ভিত্তিগুলো আছে S1 S2 S3, এই এর মানগুলো হচ্ছে যে 0 20 10 20। এই মানগুলো যদি আমাদের যে অভিষ্ট ফাংশন এখানে যদি বসাই, এই S1 S2 S3 এর মান বসাইলে এই জেড এর মান পাবো 0। সো এটা আমরা আগেই 0 দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা এই জায়গাটা আমি মার্ক করে দিচ্ছি, লাল কালার ইউজ করলে আপনাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মূলত আমাদের অভিষ্ট, এটা হচ্ছে যে কলাম। এখন আমাদের অভিষ্ট কলাম পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে অভিষ্ট কলামের প্রতিটা উপাদান দ্বারা ভাগ করব এই যে ধ্রুবকগুলোকে, যেটার মান সর্বনিম্ন হবে ওইটা হচ্ছে আমাদের, ওই কলামে আমরা বুঝতে পারবো যে ওইটা হচ্ছে আমাদের অভিষ্ট বিন্দু বা পিভট এলিমেন্ট। তো এখানে 4 দ্বারা যদি 20কে ভাগ করি, এটার মান আসবে 5। তো দুর্ভাবে 1 দ্বারা 10কে ভাগ করলে 10, 2 দ্বারা 20কে ভাগ করলে 10। তো এইখানকার যে লঘিষ্ঠ অনুপাত, এখানকার মধ্যে সবচেয়ে ছোট মান কোথায় অবস্থিত? ছোট মানটা অবস্থিত এই যে এইখানে অবস্থিত। তার মানে আমরা পাইলাম এখান থেকে আমরা যে পিভট এলিমেন্ট পাইলাম, বা কি এলিমেন্ট। ঠিক আছে, এবং এইটা আছে আমাদের সেই কি সারি বা পিভট সারি। ঠিক আছে, এই যে এই সারিটা এন থেকে, এটাই মূলত হচ্ছে আমাদের পিভট সারি। এটা এখন পিভট সারি। পরবর্তী স্টেপে যাব,
আর আমাদের আপনারা জানেন যে ফিফথ এলিমেন্টকে সর্বদা 1 বানাতে হয়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এখানে মানগুলো প্রতিস্থাপন হচ্ছে। তো এটা আমাদের কয় নাম্বার যাচ্ছে? এটা S1 ভিত্তি ছিল, তাই নয় কি? এটা S1 ভিত্তির 4 নাম্বার, এটা হচ্ছে 4টা আছে আমাদের ফিফথ এলিমেন্ট। আপনারা একটু খেয়াল করুন, শিক্ষার্থী বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন, এটা হচ্ছে যে S1 ভিত্তি। S1 ভিত্তিতে আমরা দেখলাম যে এটা হচ্ছে যে কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? এটা হচ্ছে যে 4 নাম্বার এই যে ফিফথ এলিমেন্টটা X4 এ অবস্থিত, সুতরাং আমাদের S1টা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য মূলত আমরা এটাকে ডাউনফল চিহ্ন দিয়ে দেবো, ডাউনফল। এইটা দিছি আপ সাইন, এটা হচ্ছে ডাউন সাইন, তার মানে S1টা X4 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে ছকটা ড্র করি। তো আমরা ছকটা ড্র করি, ড্র করলে এখন আমরা এইখানে আমাদের এটাতে 2টা কম্পার্টমেন্ট হবে, এটাতেও 2টা কম্পার্টমেন্ট হবে। আর 2টা কম্পার্টমেন্ট হবে। তো আমরা পর্যায়ক্রমে তাহলে লিখব, এটা হচ্ছে আমাদের X4 দ্বারা যেহেতু প্রতিস্থাপন হয়েছে, তো এটা হবে আমাদের X4, এবং X4 এর উপরে কত আছে? X4 এর উপরে আছে যে 5, সো X4 এর উপরে আসবে 5। ঠিক আছে, এটা আমাদের 5 বুঝতে পারছেন আশা করি, কারণ X4 এর উপরে 5 আছে। এখন আমাদের কথা হচ্ছে যে এই যে ফিফথ এলিমেন্ট, এই যে 4 কে আমাদের 1 বানাতে হবে। 4 কে 1 বানাতে কিভাবে পারি? 4 কে আমরা কিভাবে 1 বানাতে পারি? এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তবেই শুধুমাত্র এটাকে আমরা 1 বানাতে পারি। তো আমরা এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তবেই কেবলমাত্র এই সারিটাকে আমরা হচ্ছে যে এই আমাদের ফিফথ এলিমেন্টটাকে 1 বানাতে পারি। তো 4 দ্বারা ভাগ করলে এটা পাবো, প্রথমটার ক্ষেত্রে x1 এর হচ্ছে -1, এরপর এটাকে 4 দ্বারা যদি ভাগ করি 6 ভাগ 4, এটাকে আমরা লিখতে পারি 3/2। তো এটা হবে 3/2, এবং এটাকে লিখতে পারি 5/4, আর এটা তো হবে 1। ঠিক আছে, এটাকে আবার যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে যে 1/4, এবং এটা 0 দ্বারা ভাগ করলে 0, 0। ঠিক আছে, এখন আমাদের এই যে ধ্রুবকটাও তাহলে চেঞ্জ হবে। 20কে যদি 4 দ্বারা ভাগ করা হয় এটার মান আসবে 5। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই অংশটুকু। এই সারিটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ পরবর্তী যে আমাদের যে ভিত্তিটা আছে সেটা হচ্ছে যে কি S2 এর সিবিটা হচ্ছে যে 0। তো S2 এর আমাদের এখন কথা হচ্ছে যে পরবর্তী যে সারিটা আছে এই সারিটা কি করতে হবে? পরবর্তী সারিটার এই 1টাকে 0 বানাতে হবে, অর্থাৎ পিপ এলিমেন্টের নিচে যেগুলো থাকবে এগুলোকে 0 বানাতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের যে সারিটা আছে সেটা আমি লিখি। এই সারিটাকে যদি আমরা লিখি সেটা হচ্ছে যে -3, -2, 4, 1, তারপরে 0, 1, এরপরে হচ্ছে 0। তো এটাকে আমাদের 0 বানাতে হবে, তাই নয় কি? তো এইটাকে যেহেতু 0 বানাতে হবে, এই 1টাকে 0 বানাতে হবে। তো আমরা যে সারিটা পাইছিলাম নতুন সারি, সেটা হচ্ছে যে মাইনাস, এটা আমরা যদি বসাই এবং এখানে মাইনাস দিয়ে দিলে হবে। নতুন সারি পাইছি -1, এরপর হচ্ছে 3/2, এরপর হচ্ছে যে 5/4, এটা হচ্ছে যে 1, এরপর হচ্ছে যে 1/4, 0, 0। ঠিক আছে, এখন আমাদের যেহেতু এইটাকে 0 বানাতে হবে, সো আমরা এখানে আমরা প্রত্যেকটার সামনে মাইনাস দিব। তাহলে নিচে মাইনাস হবে, নিচে মাইনাস, এটা হবে নিচে মাইনাস, এটা হবে নিচে মাইনাস, এখানেও নিচে মাইনাস, এখানেও নিচে মাইনাস। তো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং এটার মান আসবে -2। এখানে হবে -3/2 থেকে -3/2 বিয়োগ 2 যদি করি তাহলে হচ্ছে নিচে থাকবে 2, উপরে হবে 2 × 4 -7/2। ঠিক আছে, এটার মান হবে -7/2। তো দ্রুপভাবে এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 11/4। 11/4, এটা তো নিচে 0 আসবে এবং এটার ক্ষেত্রে আসবে -1/4, এবং এটা হচ্ছে 1, উপরে থাকবে 1 এবং সাইডে থাকবে 0। আর এটাকে
তো আমরা এইভাবেই মূলত পরের যে সারিটা আছে এটাও সেমভাবে করব। আমরা এটার মান তাহলে নতুন মান পাচ্ছি যে এটা হবে S2, এটার মান হবে -2, এরপর আছে -7/2, যে মানগুলো এগুলো মানগুলো বসাবো 11/4, এটা হবে 0, এটা হবে যে -1/4, তারপরে 1, এরপরে আছে 0। তো দ্রুপভাবে আমরা S3টাও ওইভাবে নির্ণয় করব। তো S3টা যদি আমরা নির্ণয় করি অনুরূপভাবে S3টা এভাবে, যে এটা যেভাবে নির্ণয় করলাম অর্থাৎ ফিফথ কলামের নিচে, ফিফথ সারির নিচে প্রত্যেকটাকে আমরা 0 বানাবো। তো এটাকে যদি আমরা করি ক্যালকুলেশন করি তাহলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে। তো আমি ডিরেক্ট এটা থেকে যেটা মান পাবো সেটা আমি লিখেই রাখতেছি। তো এটা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে -6, তারপরে হাফ, এরপরে 0। আপনারা নিজেরাও এটা করে দেখতে পারেন। হাফ, 0, 1, ঠিক আছে। এখন আমরা এটা নিচে একটা এক্সজেড নির্ণয় করব, জেড জে নির্ণয় করব, জেড জে নির্ণয় করব, তারপরে জেড জে মাইনাস সি জেড নির্ণয় করব। সো একটা কোড দিয়ে দিচ্ছি। এটা স্থির থাকবে। দুঃখিত, এটা হবে জেড জে, এটা জেড জে মাইনাস সি জেড। তো আমরা জেড জে নির্ণয় করার পূর্ব এটার ভিত্তিটা হবে যে 0, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের কারো বুঝতে অসুবিধার কথা নেই। তো এখানে আমাদের ধ্রুবকটা বসাতে হবে। ধ্রুবকটা আমরা বসাবো, এটা হবে আমাদের জেড। ধ্রুবকগুলো এখন আমরা বসাবো। তো এখানে আমাদের যে ধ্রুবক পদগুলো আছে আমরা যেটা বিয়োগ করেছিলাম এখান থেকে হচ্ছে যে যেটা এই যে নতুন সারি থেকে এটা যদি বাদ দেই, নতুন সারি হচ্ছে যে 5 থেকে যদি আমরা এখানে এটা ছিল ধ্রুবক পদ 5, এই 5 থেকে যদি আগের যে সারিটা এখান থেকে যদি 10 থেকে যদি 5 বাদ দেই, আমরা যেহেতু ধারাবাহিক বিয়োগ করেছি তো আমরা যদি বিয়োগই করি তাহলে এটা আমরা পাবো 5। আপনারা আমরা যে নতুন সারিটার ক্ষেত্রে বিয়োগ করেছিলাম এইটাই তো আমাদের সেই আগের সারিটা ছিল। এখানে ছিল নতুন এই যে এটা আছে S2, এখানে ছিল 10, ধ্রুবক পদটা এখান থেকে হবে নতুন পদ 5, এটা বিয়োগ করলে পাবো 5। তো এটা হচ্ছে যে আমাদের নতুন সারি, এটার হবে 5। তো দ্রুপভাবে দ্বিতীয় যে উপাদানটা, দ্বিতীয় যে এটা হচ্ছে সারি, এটার মান আগে ছিল 20, এবং যেহেতু আমরা এখানে আমরা শুধুমাত্র কোথায় চেঞ্জ করতে যাচ্ছি, যে 2টাকে চেঞ্জ করতে যাচ্ছি। তো আপনাদের এই লাইনটা যদি আমি একটু স্কিপ করা হয়েছে, যে আপনি আপনাদেরকে যদি আবারও দেখাই এই লাইনটা -8, 3, 2, 0, 0, 1, এরপর আছে এটা 20। আমাদের কোথায় চেঞ্জ করতে হবে, এই যে 2টা, এই 2টা অর্থাৎ এই 2টাকে আমরা হাইলাইট করে রেখেছি। এই 2টার জায়গাতে আমাদের চেঞ্জ করা লাগবে। তো আমাদের যে নতুন যে অভীষ্ট সারি বা কি রো 3/2, 5/4, এটা হচ্ছে যে 1 হবে 1/4, 0, 0, এটা হচ্ছে যে 5। তো আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এইটাকে আমাদের 0 বানাতে হবে। তো আমরা যদি এখন এটাকে 2, প্রত্যেকটাকে যদি 2 দ্বারা গুণ করি, 2 গুণন 2 দেই, এই 1কে 2 দ্বারা -2 দ্বারা গুণ করি, প্রত্যেকটা উপাদানকে যদি আমরা -2 দ্বারা গুণ করি, এটাকেও যদি আমরা -2 দ্বারা গুণ করি, তদ্রূপভাবে এটাকেও যদি -2 দ্বারা গুণ করি, এটাকেও যদি -2 দ্বারা গুণ করি, গুণ করে যোগ করলে আমরা দেখতে পাবো এটার ক্ষেত্রে আসবে -6, এটার ক্ষেত্রে আসবে -6, এটা আসবে 1/2, এটা আসবে 0, এটা হচ্ছে যে -1/2, এটা আসবে এটা আসবে, একটা আসবে 0, একটা আসবে 1, এবং এটা আসবে 10, শেষেরটা আসবে 10। এটা আসছে আমাদের সেই ধ্রুবক পদ।
এখন আমরা জেড জে নির্ণয় করব। জেড জে মানে কি, এই যে এটা দ্বারা এটাকে গুণ করে এই প্রত্যেকটা দ্বারা গুণ করে যোগ করব। তো বইয়ে জেড জে কিন্তু নির্ণয় করা নাই, বইটা একেবারেই করা আছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই প্রবলেমটা জেড জে নির্ণয় করে দেখাচ্ছি। তো যেন আপনাদের পুরো সিমপ্লেক্স মেথডের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা যদি এটাকে গুণ করে -5 পাবো, বাকিগুলো 0, তো এটার ক্ষেত্রে আসবে মান -5। তো দ্রুপভাবে এটা দ্বারা এটাকে গুণ করলে বাকিগুলো তো যেহেতু 0, তো এটার ক্ষেত্রে আসবে উপরে 15/2, বাকিগুলো 0। এটা দ্বারা এটাকে গুণ করলে এইটা দ্বারা এটাকে গুণ করে যোগ করলে আসবে 25/4। 5 দ্বারা এটাকে গুণ করলে আসবে এটা 5, এবং এটা দ্বারা গুণ করলে আসবে 5/4, 0। এটার ক্ষেত্রে আসবে 0, এবং বাকিটা আমাদের ধ্রুবকগুলো নেওয়ার দরকার নাই। এখন আমরা জে মাইনাস সি জেড যদি করি, তাহলে হচ্ছে যে এখান থেকে -4 বাদ দিলে আমরা এই যে এটা হচ্ছে যে আমাদের সি জেড উপরে নির্ণয় করা আছে, এটার ক্ষেত্রে পাবো -9। তো দ্রুপভাবে এটার ক্ষেত্রে করলে পাবো 13/2, এটা পাবে 13/4, একটা আসবে 0, এরপর 5/4, এরপরে 0, 0। তো আমরা একটা বিষয় খেয়াল করি, আমাদের যে এই যে সারি কলামটা আছে, এই কলামটা প্রত্যেকটা মানে নেগেটিভ আসছে, নাই প্রত্যেকটা মান নেগেটিভ আসছে, এবং এই মানগুলো অবশ্যই 0 থেকে ছোট। তো আমরা বলবো যেহেতু এটা হচ্ছে যে প্রথম যে এটা হচ্ছে যে প্রথম কলাম, তো প্রথম এটা জেড আই দিলাম, জেড আই মাইনাস সি আই <0, এবং এই কলামের প্রতিটি উপাদান ঋণাত্মক। তো যেহেতু নেগেটিভ, অর্থাৎ এটা ওয়াই অক্ষ বরাবর আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ছক্কাগজ, এটা হচ্ছে যে মূলবিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ বরাবর, এই জন্য লিখবো যে অর্থাৎ সকল y1, অর্থাৎ এই যে প্রথম সারির প্রথম কলাম, ঠিক আছে, i1 দ্বারা বোঝাচ্ছে এটাই <0। সুতরাং প্রদত্ত সমস্যাটি অসীমায়িত সমাধান বিদ্যমান। অসীমায়িত সমাধান, যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে অসীমিত সমাধান বিদ্যমান। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। অসীমিত সমাধান বিদ্যমান মানে কি, এটার অসীম সংখ্যক সমাধান বিদ্যমান, অসীমিত যেটা সীমা থাকবে না, এই ধরনের সমাধান বিদ্যমান, যেটা আমাদের প্রশ্নে বলছে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং আপনাদের এই যে সিমপ্লেক্স মেথডের যে প্রবলেমগুলো আছে, সবগুলো প্রবলেমের বলা চলে একটা নির্যাস আমি বের করে রাখছি এই আজকের ক্লাসটার মাধ্যমে। যদি আজকের ক্লাসটা ভালোভাবে বুঝে থাকেন, তাহলে সিমপ্লেক্স মেথড আর কোনো প্রবলেম থাকার কথা না। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে আমাদের আরেকটা জিনিস জানার প্রয়োজন, সেটা হচ্ছে এটার জেড এর মান নির্ণয়। তো এখানে আমাদের x4 এর মান পাইছি 5, s2 এর মান পাইছি, s3 এর মানও পাইছি, ধ্রুবকগুলো। এই মানগুলো যদি আমাদের অভিষ্ট যে ফাংশন আছে এখানে বসিয়ে দিলে আমরা এই s2 s1 এগুলো কিন্তু 0। তো আমরা যদি x4 এর মানটা বসিয়ে দিই, তাহলে এটার মান পাবো 25। এটাই ছিল আমাদের জেড এর মান। তো আজকের ক্লাসটা আবারও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।